অটোমান সাম্রাজ্যের রাজধানী ছিল নীরব, কিন্তু এই নীরবতা দুর্বলতা ছিল না, এটা ছিল শৃঙ্খলা। সুলতানের নাম উচ্চারিত হতো শ্রদ্ধায়, ভয়ে নয়। কারণ ভয় দিয়ে সাম্রাজ্য টিকে থাকে না, টিকে থাকে সিস্টেম দিয়ে। 1500 শতক থেকে 1700 শতক পর্যন্ত অটোমান সাম্রাজ্য ছিল এক নীরব যন্ত্র। প্রতিটি পদক্ষেপ নির্ধারিত, প্রতিটি সিদ্ধান্ত রেকর্ডেড, প্রতিটি কর্মকর্তা জানত তার সীমা। সুলতান সিংহাসনে বসতেন, কিন্তু সাম্রাজ্য চলত গ্র্যান্ড ভিজিয়ারের হাতে। গ্র্যান্ড ভিজিয়ার মানে শুধু উপদেষ্টা নয়, এটা ছিল সবচেয়ে শক্তিশালী অ্যাডমিনিস্ট্রেটিভ পদ। সুলতানের পরেই তার অবস্থান। প্রতিদিন সকালে দিওয়ান শুরু হতো। দিওয়ান মানে ইম্পিরিয়াল কাউন্সিল। এখানে বসত সাম্রাজ্যের সব কি ফিগার্স, সামরিক কমান্ডার, ট্রেজারি অফিসার, ধর্মীয় নেতা। কিন্তু কথা বলতো সবাই নিচু স্বরে, কারণ এটা ছিল লেজার মিটিং, ড্রামা নয়। প্রতিটি সিদ্ধান্ত লেখা হতো, প্রতিটি নির্দেশ নথিভুক্ত হতো। এই ছিল শক্তি, ট্রান্সপারেন্সি নয়, ডিসিপ্লিন। সুলতান দ্বিতীয় মেহমেদ এই ব্যবস্থা আরও শক্ত করেছিলেন। কনস্ট্যান্টিনোপল জয়ের পর তিনি বুঝেছিলেন একটা কথা, সাম্রাজ্য শুধু জয় করে টিকে থাকে না, টিকে থাকে গভর্নেন্স দিয়ে। তিনি তৈরি করলেন কানুন সিস্টেম। কানুন মানে ল কোড। এই কোড অনুযায়ী প্রত্যেক কর্মকর্তার ছিল নির্দিষ্ট দায়িত্ব। কেউ নিজের লিমিট পার হতে পারত না, এমনকি সুলতানও। এই ব্যবস্থায় লাইফস্টাইল ছিল একটা কনসিকোয়েন্স। গ্র্যান্ড ভিজিয়ার থাকত রাজপ্রাসাদের কাছে বিশাল স্টেটে, কিন্তু সেখানে তার অবস্থান ছিল দায়িত্বের প্রতীক, বিলাসিতার নয়। তার দরবারে আসত সাম্রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে রিপোর্ট। তিনি পড়তেন, বিশ্লেষণ করতেন, তারপর সিদ্ধান্ত দিতেন। এই পুরো প্রক্রিয়া ছিল নীরব, কোনো উৎসব নয়, কোনো ঘোষণা নয়, শুধু কাজ। সব ঠিকই ছিল, কিন্তু একটা জায়গায় এসে নীরবতা বদলে গেল। সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের সময় তিনি ছিলেন শক্তিশালী। তার শাসনামলে সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল 3 মহাদেশে, কিন্তু তার একটা সিদ্ধান্ত পুরো সিস্টেমে ফাটল ধরিয়ে দিয়েছিল। তিনি তার গ্র্যান্ড ভিজিয়ার ইব্রাহিম পাশাকে দিয়েছিলেন অসীম ক্ষমতা। ইব্রাহিম ছিল তার শৈশবের বন্ধু। তাকে সুলতান বিশ্বাস করতেন চোখ বন্ধ করে, এবং সেই বিশ্বাস ইব্রাহিমকে দিয়েছিল আনলিমিটেড অথরিটি। তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন সুলতানের অনুমতি ছাড়াই। প্রথমে মনে হয়েছিল এটা এফিসিয়েন্সি বাড়াবে, কিন্তু আসলে এটা ভেঙে দিয়েছিল ব্যালেন্স। কারণ অটোমান সিস্টেম টিকে ছিল চেকস অ্যান্ড ব্যালেন্সেসে। যখন একজন আনলিমিটেড পাওয়ার পায়, সিস্টেম কাজ করা বন্ধ করে। ইব্রাহিম পাশা শুরু করলেন নিজের মতো সিদ্ধান্ত নিতে। তিনি ট্রিটি সাইন করতেন, যুদ্ধ ঘোষণা করতেন, কর্মকর্তা নিয়োগ দিতেন, সবকিছু নিজের নামে। সুলতান তখনও তাকে বিশ্বাস করতেন, কিন্তু দিভানে বসা অন্য কর্মকর্তারা শুরু করল প্রশ্ন করতে, না প্রকাশ্যে, নীরবে। তারা দেখল একজন মানুষ পুরো সাম্রাজ্যের চেয়ে বড় হয়ে যাচ্ছে, এবং সেটা ডিসিপ্লিনের বিরুদ্ধে। কেউ তখন বুঝতে পারেনি এর মানে কি, কিন্তু কোর্টের ভেতরে একটা নীরব টেনশন তৈরি হলো। মানুষ কথা বলা বন্ধ করলো, বিশ্বাস কমতে শুরু করলো, এবং যখন বিশ্বাস কমে তখন সাম্রাজ্য দুর্বল হয়। সুলতান সুলেমান শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন 1536 সালে ইব্রাহিম পাশাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। কোনো বিচার নয়, কোনো ব্যাখ্যা নয়, শুধু নীরব এক্সিকিউশন। এটা ছিল একটা মেসেজ, কিন্তু এই মেসেজ সাম্রাজ্যের ভেতরে একটা নতুন ফিয়ার তৈরি করলো। গ্র্যান্ড ভিজিয়াররা বুঝে গেল যে আনলিমিটেড ট্রাস্ট আর সেফটি নয়, এটা হতে পারে ডেথ সেন্টেন্স। এরপর থেকে প্রতিটি ভিজিয়ার কাজ করতে শুরু করলো নিজেকে বাঁচানোর জন্য, সাম্রাজ্যের জন্য নয়, নিজের জন্য। এবং সেখান থেকেই শুরু হলো অটোম্যান অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের ধীর পতন। পরবর্তী 2 শতকে দিভান পরিণত হলো পাওয়ার স্ট্রাগলের জায়গায়। কর্মকর্তারা সিদ্ধান্ত নিত নিজের বেঁচে থাকা নিশ্চিত করতে। সাম্রাজ্যের বড় ডিসিশনগুলো হতে থাকলো ধীর, কারণ কেউ দায়িত্ব নিতে চাইত না। 1700 শতকের মাঝামাঝি সময়ে অটোমান এম্পায়ার এখনও বিশাল ছিল, কিন্তু ভেতরে সেই নীরব ডিসিপ্লিন আর ছিল না। সিস্টেম ছিল, কিন্তু ট্রাস্ট ছিল না, এবং ট্রাস্ট ছাড়া কোনো সিস্টেম দীর্ঘস্থায়ী হয় না। ইতিহাসের লেজেরে এটা একটা এন্ট্রি মাত্র, একটা সিদ্ধান্ত যেটা তখন ছোট মনে হয়েছিল, কিন্তু যেটা বদলে দিয়েছিল পুরো গভর্নেন্স স্ট্রাকচার। অটোমান সাম্রাজ্য টিকেছিল আরও 300 বছর, কিন্তু সেই নীরব শৃঙ্খলা আর কখনো ফিরে আসেনি। কারণ একবার যখন সিস্টেমে ফাটল ধরে, তখন সেটা শুধু ঢাকা যায়, মেরামত হয় না। এম্পায়ার লেজার হিস্ট্রিতে আমরা এমনই রেকর্ডস তুলে ধরি নীরবে। যদি এই রেকর্ড আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করে
পাশে থাকুন।